হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? সবাই আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম দুর্দান্ত এবং মজাদার একটি ভিডিও। তো চলো ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এটা আমার জীবনের প্রথম কাহিনী, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনাদের ভালো রেসপন্স পেলে আমার সাথে ঘটা আরও রোমাঞ্চকর সত্যি ঘটনা শেয়ার করব। এই কাহিনী একেবারেই সত্যি, যেটা আমার সাথেই ঘটেছে। আর এই কাহিনী শুনে যে আপনাদের পেনের ভেতরে তাম্বু তৈরি করবে, সেটা আমার গ্যারান্টি। অর্থাৎ দেরি না করে শুরু করি। এই কাহিনী হলো আমার হাই স্কুল শেষে কলেজে ভর্তি হবার সময়ের, যখন আমি আমার বৌদিকে খেলেছিলাম অনেক বুদ্ধি খাটিয়ে। আমার নিজের বৌদি না, দূর সম্পর্কের দাদার বুকে, যারা আমাদের বাড়ির পাশেই থাকত। বুদি ছিল আমাদের পাড়ার সুন্দরী, যেমন ফুটকি তেমন তার ডাব, আর কমলার মতো ফর্সা শরীর। তাকে দেখলে যে কোনো মানুষের খেলার ইচ্ছা করবে। তার গঠন কেমন সেটা আমি বলে রাখি, কমলার মতো ফর্সা শরীর আর তরমুজের মতো খাড়া খাড়া ডাব, হালকা চর্বিযুক্ত মাখনের মতো শরীর, যেটা দেখলেই হ্যান্ডেল মারতে মন চায়। কালো ঘন চুল নিচের পিঠ পর্যন্ত, চর্বিযুক্ত মাখনের মতো শরীর, ইস কি যে বলবো, দেখলেই ইচ্ছা হয় চেটে পুটে খাই। সেই একগুচ্ছ চুলের নিচে এই ডবকা ফুটকি, উফফ! খালি ভাবুন, শরীরের কালার যদি এমন হয়, আর ওই গুপ্তধনের কালারটা কেমন হবে। এবার শুরু করা যাক। আমি আমার গ্রামেই থাকি। গ্রাম হলেও আমাদের পাড়াপড়শির পরিবেশ ছিল খুবই বিলাসবহুল। সবাই মোটামুটি ধনী ছিল। আমাদের বংশ ছিল অনেক বড়, গোটা পাড়াটার 7টা বাড়ি আমাদের পরিবারেরই ছিল। তখন আমার কলেজের ফার্স্ট ইয়ার, গরমের সময় চলছে। সেই সময়ের আগে থেকেই বৌদির উপর আমার নজর ছিল, কিন্তু কিছু করে ওঠার সাহস ছিল না। দিনের পর দিন আমার বৌদির প্রতি খেলার বাসনা আরো তীব্র হতে লাগল। বৌদি আমাকে ভাই বলে ডাকত। আমাদের বয়স ছিল 2 বছরের বড় ছোট। বৌদি আমার থেকে 2 বছরের বড়, কিন্তু বিয়ের পর এক ছেলে হওয়ায় তার শরীর হয়ে গিয়েছে পূর্ণ মহিলার মতো। বৌদির শরীরের মোটা ফুটকি আমার ঘুম কেড়ে নিয়েছিল। যখন হাতে কি সুন্দর লাগে শাড়ির উপর থেকে দেখতে। আমি বৌদিকে কামনা করেই জল ফেলতাম। বিকেলে আমার নিজের ঘরে শুয়ে খেলার গল্প পড়ছি, আর পেনের ভিতর গাইনে হাত মারতেছি। তখন বৌদি আমাদের বাড়িতে এসেছিল। মার সাথে কি গল্প করছিল জানি না। বৌদি বাড়িতে আসলে আমার ঘরে একবার আসতে কথা বলার জন্য। আমি তাই বুক ভরা সাহস নিয়ে মনকে বোঝালাম, যা হবে দেখা যাবে, আজ কিছু না কিছু করতেই হবে। তাই আমি ঘরের দরজাটা চেপে দিয়ে হাফ পেনের ভিতরেই গায়েন খাড়া করে শুয়ে রইলাম। টের পাচ্ছিলাম বৌদি এই দিকেই আসছে। তখন আমার হার্টবিট বেড়ে গিয়েছিল। আমার হাত ছিল কপালের উপর, যাতে আমি দেখতে পারি, কিন্তু বৌদি যাতে বুঝতে না পারে। আমি কি দেখছ? বৌদি আমার ঘরের দরজা চাপা দেখে একটু ইতস্তত বোধ করল, আর বাইরে থেকেই বলতে লাগলো, ভাই ঘরে আছো? আমি সাড়া দিলাম না। তারপর বৌদি হালকা দরজাটা খুলল, একটু উকি দিল, আর তৎক্ষণাৎ আমাকে এই অবস্থায় দেখে চলে গেল। আমি তো ভয়ে শেষ, এই যে আমাকে বলে দিবে না তো। তখন আমার খাড়া গায়েন হুট করে গড়তে চলে গেল। আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমি যা ভেবেছিলাম সেটা হয় নাই। বৌদি সেখান থেকে বাড়ি চলে গেল। পরের দিন আমি রাস্তায় বৌদিকে দেখতে পেলাম। আমার ইতস্তত বোধ হচ্ছিল, কি বৌদি কি আমার সাথে কথা বলবে? কিন্তু বৌদি বলল, বৌদি কোথায় যাও ভাই? আমি এই একটু ঘুরছি। আমার তখন আত্মায় জল আসলো। বৌদির সাথে টুকটাক কথা হচ্ছিল, তখন আমার নজর ছিল তার খাড়া খাড়া বড় বুকের ডাবগুলোতে। বৌদি যখনই হাসছিল, সেই খাড়া ডাবগুলো দুলতে থাকত, আর আমি আমার উপর থেকে সেলফ কন্ট্রোল হারাচ্ছিলাম, কিন্তু নিজেকে সংযম রেখে বাস্তবে ফিরলাম। বৌদি, কি হলো ভাই? আমি, কই কিছু না তো। বৌদি, কিছুদিন থেকে দেখছি তুমি একটু অন্যরকম হয়ে গেছ। কি হয়েছে? প্রমিকাকে নিয়ে টেনশন এ আছো নাকি? আবোল তাবোল কিছু করে ফেলেছ? এই বলে হাসতে লাগলো। আমি, কি যে বলো না তুমি, আমার প্রমিকাই নাই, আর যত তোমার কথা বার্তা। বৌদি, থাক হয়েছে, আর ভদ্র সাজতে হবে না। বৌদি যখন কথা বলছিল, আমি তখন বৌদির চোখের দিকে চেয়ে মনে মনে চিন্তা করলাম,
এরকম সুন্দর রূপসী যদি আমার বউ হতো তাহলে সারা রাত ধরে ভালোবাসতাম। তারপর বৌদি বাড়ির দিকে যেতে লাগলো। আমি আর চোখে দেখতে লাগলাম বৌদির হাঁটার সাথে সাথে দুলতে থাকা সেই অমানবিক নিতম্ব। ইস ভগবান, আমি তো মরেই যাব। তারপর নিজেকে সংযত রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাতে বাড়ি এসে ভাবতে লাগলাম, আর বারবার চোখের সামনে বৌদির শরীরটা ভেসে আসছিল। আমার রাতের ঘুমটাও উড়ে গিয়েছিল। রাতে কয়েকবার জল ফেললাম, তবুও গাইনের উত্তেজনা কমছে না। এইভাবে আর থাকা যাবে না, কিছু একটা করতেই হবে, না হলে আমার মনে শান্তি আসবে না। আচ্ছা, আপনারাই বলুন তো, যদি আপনার সামনে দিয়ে সবসময় একটা সুন্দর জিনিস চলাচল করে যার শরীরের উষ্ণতায় আপনার গাইন খাড়া হয়ে যায়, তাহলে কি আপনার তাকে চুষে নিংড়ে খেতে ইচ্ছে হবে না? রাতে শুয়ে শুয়ে ভাবতাম বৌদিকে যদি এই বিছানায় রেংটা করে শুইয়ে ধবরা মারা ফুটকি চাটতে পারতাম, তাহলে জীবনটা সার্থক হতো। বৌদির ফুটকিতে যদি আমার ডান্ডাটা ভরতে পারতাম, তাহলে হালি বুঝতো যে তার এই দেওর তার স্বামীর থেকে কত বেশি সুখ দিতে পারে। তাই ভাবলাম যে বৌদিকে আমার ডান্ডার দর্শন দিতেই হবে, তবেই না আমার প্রতি বৌদির নজর বদলাবে। আমি সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম, কিন্তু বৌদি তো আমাকে সেই চোখে দেখে না, তাহলে কিভাবে আমি বৌদিকে ভোগ করব? এই আবোল তাবোল ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আমার ঘরের জানালা থেকে বৌদির কলের পাড় স্পষ্ট দেখা যেত। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। একদিন সন্ধ্যায় ঘরের সব জানালা লাগাচ্ছি যাতে ঘরে মশা না ঢুকে পড়ে। প্রায় অন্ধকার হয়েই এসেছিল। তখনই আমার নজর পড়ল কলের পাড়ে। সেখানে দেখতে পেলাম বুদি বাসন মাজছে, হালকা হালকা বোঝা যাচ্ছিল। তখনই বুদি গিয়ে লাইট অন করল এবং সবটা পরিষ্কার দেখা যাচ্ছিল। কলের পাড়ে বসে বাসন মাজছিল। তখন বৌদির পিছনের ঢবরা ফুটকিটা আরো বড় দেখাচ্ছিল। আমি আর শুইতে পারছিলাম না। ভাবছিলাম শুধু একটা রাত যদি বৌদির সাথে কাটাতে পারতাম, তাহলে সারা শরীর একেবারে খেয়ে ফেলতাম। এই ভাবতে ভাবতে দেখলাম বৌদির বাসন মাজা হয়ে গেছে, সেখানে আর কেউ নেই। তারপর মা ডাক দিল, আমি তৎক্ষণাৎ গেলাম আর জানালাটা লাগাতে ভুলে গেলাম। তারপর 1 ঘন্টা পরে মনে পড়ল যে জানালাটা খোলা রয়েছে, লাগাতে ভুলে গেছি। জানালা লাগাবো এমন সময় আমার চোখ পড়ল বৌদিদের বাড়ির কলের পাড়ে। আর যা দেখলাম তাতে আমার ডান্ডায় বিদ্যুৎ বয়ে গেল। তখন রাত প্রায় 8:30, গরম কাল, বুঝতেই পারছেন চারপাশের আবহাওয়া কেমন গরম থাকে। তখন বুঝতে পারলাম জল ঢালার শব্দ। তখন আমি ততটা গুরুত্ব দেইনি, আমি জানালাটা লাগাতে চলে গেলাম। জানালা লাগাবো এমন সময় হঠাৎ আমার চোখ পড়ল দাদাদের কলের পাড়ে। আর কলের পাড়ে যা দেখলাম তা হচ্ছে এইরকম, চারপাশ অন্ধকার, শুধু কলের পাড়ে একটা লাইট জ্বলছে। সেই লাইটের আলোয় দূর থেকে আবছা বোঝা যাচ্ছে বৌদি স্নান করছে কলের পাড়েই, বাথরুমে যায়নি। আমি এই দৃশ্য দেখে প্রায় জড় পদার্থের মতো দাঁড়িয়ে রইলাম। তার কয়েক মিনিট পর আমি বাস্তবে ফিরলাম। তখন আমার বুকের হৃৎপিণ্ড মুখে চলে আসবে এমন অবস্থা। বৌদি বেরাউজবিহীন শুধু একটা শাড়ি চাপিয়ে জল ঢেলেই চলেছে। আমার জানালা থেকে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু সেই কমলার মতো ফর্সা পিঠটা আমি ঠিকই বুঝতে পারছিলাম। তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আমি জানালাটা লাগালাম এবং বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম। তখন মা জিজ্ঞাসা করল, এখন রাতে কোথায় যাচ্ছিস? আমি বললাম, ঘরে নেটওয়ার্ক পাচ্ছে না, একটু রাস্তায় যাচ্ছি, দরকার আছে। এই বলে আমি বাড়ি থেকে বেরিয়ে আসলাম। বাড়ির বাইরে থেকে আমি ভাবছিলাম এখন কি করব। তখন আমার মাথায় চিন্তাশক্তি কাজ করছিল না। আমি কামের নেশায় অন্ধকারেই যেতে লাগলাম দাদাদের বাড়ির পেছন দিকে, যেখানে যেতে আমার দিনের বেলায় ভয় করত। সেখানেই আমি এই অন্ধকারে চলে আসলাম। সেটা ভেবে আমি নিজেই নিজের প্রতি বিশ্বাস করতে পারছিলাম না। সেই জায়গাটায় অনেক গাছপালা ছিল আর ছিল প্রচণ্ড অন্ধকার। কলের পাশে একটা ঝোপ ছিল। আমি সেখানে চলে এসেছিলাম। সামনে শুধু একটা টিনের বেড়া ছিল, আর সেই বেড়ার ওপর প্রান্তে আমার স্বপ্নের রানী স্নানে ব্যস্ত ছিল। আমি সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছি, কি করব বুঝতে পারছি না।
আমার পা কাঁপছিল ভয়ে যদি ধরা পড়ে যায়। তখনই আমি টিনের বেড়াতে একটা মোটা ছিদ্র দেখতে পেলাম, একেবারে বেড়ার কোণার প্রান্তে। আমি সেদিকে গেলাম, তারপর সাহস করে একটা চোখ লাগালাম। যা দেখলাম সেটা দেখে আমার ডান্ডা চট করে খাড়া হয়ে গেল। দেখলাম বৌদির সেই ঢপকা শরীর, তার উপর ক্রমাগত জল ঢেলে চলছে। সারা শরীরে শুধু একটা শাড়ি জড়ানো, সেটা তার শরীরকে সম্পূর্ণ শরীর ঢাকতে পারছিল না। তখন বৌদির কাপড়বিহীন পিঠ আমার সামনে প্রায় ৩-৪ হাত দূরত্বে ছিল। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। সেই অবস্থাতেই আমি ডান্ডা খেঁচতে শুরু করলাম। বৌদি সারা শরীরে সাবান মাখছে, শাড়ির ভেতর দিয়েই, পেটে পিঠে হাতে গলায় সর্বত্র। তারপর নিচের থেকে শাড়িটা উপরের দিকে উঠালো, প্রায় হাঁটুর উপর দিকে। আমার সামনে ফুটে উঠল তার সেই ফর্সা ভরাট উরু। জোড়া আহারে আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না। তারপর সেখানে খুব আলতোভাবে সাবান লাগাচ্ছিল। তারপর সাবান লাগানোর পর আবার জল ঢালতে লাগলো। বৌদি তারপর তোয়ালে দিয়ে নিজের চুল মুছছিল, সারা শরীরের জল মুছছিল। তখন এমন ঘটনা ঘটল যেটা হয়তো ভগবান আমার জন্যই করেছিল। শরীর মুছতে মুছতে হঠাৎ বৌদি তার আঁচল খুলে ফেলল, যা তার তরমুজের মতো খাড়া জিনিসগুলোকে লুকিয়ে রেখেছিল। তৎক্ষণাৎ সেই ফর্সা ডাবগুলো এমনভাবে বেরিয়ে আসলো, যেমন খাঁচা থেকে পাখি বেরিয়ে আসে, যেমন প্রাণ খুলে উড়ে যায়, ঠিক তেমন ভাবে। সেই দৃশ্য দেখে আমার চক্ষু চড়কগাছ। সেই সময় আমার আর অর্ধনগ্ন বৌদির সামনে শুধু ছিল একটা টিনের বেড়া। আমি ক্রমাগত ডান্ডা খেঁচিয়েই চলছি, আর বৌদি সেদিকে সারা শরীর মুছে চলেছে। এবার তার হাত গেল তার খাড়া ডাবগুলোর দিকে। সেই অমায়িক গোল বড় মাংস পিণ্ডগুলোকে ভালো করে মুছতে শুরু করল। আর আমার তখন খারাপ অবস্থা। ফর্সা ডাবের উপর মোটা খাড়া বোটাগুলোকে ইচ্ছে করছে গিয়ে চটকাই। তারপর আমি আর ধরে রাখতে পারলাম না, সেখানেই আমার জল বের হয়ে গেল। তারপর বৌদি নিজের ঘরে চলে গেল। তারপর আমিও বাড়ি চলে আসলাম। এরপর কয়েকদিন পেরিয়ে গেল। আমি সারাদিন শুধু ঘরেই থাকা শুরু করলাম, আর বৌদিকে নিয়েই কামনা করতে থাকি। ক্রমশ আমি হিংস্র প্রকৃতির হয়ে পড়ছিলাম। বৌদির শরীরের লোভে। হার্ডকোর ছিল আমার খুব পছন্দের ক্যাটাগরি, তাই আমি বৌদিকে সেই হিংস্রের মতো খেলতে চাচ্ছিলাম। কিন্তু সেটা কি আর আমার ভাগ্যে হবে? এটা নিয়েই সারাদিন ভাবতে থাকা আমি। সেই সময়কালে আমি বৌদির ছেলে সত্য আর আমার ভাইকে বিকালবেলা করে পড়াতাম আমাদের বাড়িতেই। সত্যর বয়স ছিল 4 বছর। সে আমাকে কাকা করে ডাকত। বিকালবেলা সত্যকে পড়াচ্ছি। পড়াতে পড়াতে আর ভালো লাগছিল না, ভাবছি ছুটি দিয়ে দেব। সেই সময় বৌদি আসলো সত্যকে নিতে। বৌদি নাইটি পরেই চলে আসলো, আর আমি লক্ষ্য করলাম বৌদি নিচে বেড়া পড়ে নাই। নাইটির উপর দিয়ে তার বোটাগুলো হালকা